হবে না, ভাতে পাথর কেন? আমার মহাজন এখানকার সব কাস্টমারে গরু ছাগলি মনে করে। ভাতে পাথর কেন? ঘাসও থাকতে পারে। শালা চালা দিয়ে খাই, এইটাই খাইতে হইব এবং পুরো বিলও দিতে হইব। যদি না দেই? টাকা না দিলে ধারটা তো দিবি। ওটা দিয়ে মুড়িঘন করা। এইগুলোকে ভাত বলে, যা খেয়ে মানুষ বেঁচে থাকে, এবং এইগুলো খাওয়ার জন্য আমাদের মতো গরিবরা সংগ্রাম করে। এই ভাতগুলো তুই নষ্ট করে দিলি? দিলাম। তাহলে তো তোর জবানটা একটু নষ্ট করতে হয়। কিছু মনে করো না মহাজন, এই হোটেলে নাকি যারা খায় তারা সব গরু ছাগল। গরু ছাগল তার ভদ্র ব্যবহার করতে পারে না, বুঝেছ? আমি রাঁধতে পারি আর না পারি, তাতে তো কারো হাসার কিচ্ছু নেই। কসম 10 টাকার। নাসির গুন্ডার ভয়ে বুঝি হোটেলে খাওয়া ছেড়ে দিয়েছিস? আপত্তি না থাকলে বেরো রে দিদি। কেউ যদি কারো কষ্ট দেখে রেঁধে দিতে চায়, তাতে কি কারো আপত্তি থাকে? ওই সাহেবের সাথে তোর আর মুলাকাত হয়েছিল? ওই চাকরি ছেড়ে দিয়েছি, কসম 10 টাকার। ওরকম চাকরির কপালে লাগতে লাগে। আস্তে এই আস্তে লাগে তো তো যা বাড়ি গিয়ে তোর স্বামীকে বলবি গরম তেল মালিশ করে দেবে। কসম 10 টাকার। স্বামী পাবো কোথায়? তাহলে থাকিস কার সাথে? আমার দূর সম্পর্কে দেখ মামা, মা বাবা কেউ নেই, তাই একটু আশ্রয়ের জন্য ওনার কাছে এসেছি। তোরও দেখছি আমারই মতো অবস্থা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড় হয়েছি। কিছু লেখাপড়াও শিখেছিলাম, কিন্তু তাতে কোনো চাকরি পেলাম না। শেষে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ভালোই হলো, আমারও কেউ নেই, তোরও কেউ নেই। জানিস মামা না লোকটা ভালো না, খুব লোভী। এই যে চাকরিটা ছেড়ে দিয়েছি, টাকার জন্য এখন রোজ তার কাছে গালমন্দ খেতে হয়। কসম 10 টাকা। বেশি বাড়াবাড়ি করলে একদিন দেখিস ঠিকই চাকরি নিচে পড়ে পড়ে যাবো। তোর বুঝি একটা কাজের খুবই দরকার না? ঠিক আছে, যা, তোকে একটা কাজ দিলাম। কাল থেকে তুই আমার রিক্সা ধুবি, যা কামাই করবো আধা আধি। কসম 10 টাকা। আরে কসম 20 টাকা। এটা রিক্সা না টয়টা গাড়ি যে কর্মচারী দিয়ে ধোয়াইতেছ? না মানে ওর একটা চাকরির দরকার তো, তাই। চাকরিটার মধ্যে কেমন জানি একটা প্রেম প্রেম গন্ধ পাইতাছি। তোর মাতারি মনে রাখিস, একদিকের ভেলেন হলো মামা আর একদিকের ভেলেন নাসিরা গুন্ডা।
টের পাইলে হালুয়া বানাই ফেলাইব। যা করবা বস্তির থেকে দূরে গিয়ে কইরো। ওই এক গ্লাস ঠান্ডা শরবত দে। নিচে কি আছে? হালদার সাহেব নিচে পেটিকোট আছে। হ্যাঁ, চুপ! এই বাপরে, সিটের নিচে কি আছে? কি থাকবে? কিচ্ছু না। গদি তোলো, আমার কাছে খবর আছে ভেতরে মদের বোতল আছে। লাইসেন্স ছাড়া মদ রাখা বেআইন। জি স্যার, জি স্যার। স্যার, মদের গন্ধ পাচ্ছি। এই যে দেখেন স্যার। বাজে কথা রাখ। হ্যাঁ? গরমে রিক্সা চালায়, তৃষ্ণা পায় বলে আমি ওই বোতলে টিউবওয়েলে পানি পুরো দিয়েছি। কসম 10 টাকা। এই গন্ধ শুকে দেখুন। এই এই শুকে দেখবে কি রে? হ্যাঁ? কসম 10 টাকার। আমি খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ? এই শালার কথা শুনে যদি ওকে ধরে নিয়ে যেতাম তাহলে তো আমার 22 বছরের ক্যারিয়ার ডেভিন ক্যারিয়ার হয়ে যেত। দে দে, আমারও একটু দে, আমারও চেষ্টা পেয়েছি। শালা কোথাচ্ছি, হ্যাঁ? আমার সঙ্গে নাকি 22 বছর গেলে তোকে আমি হাতে ঢোকাবো। हर साल में सब गाड़ी गाड़ी चित पट गन अगन अगन हर तल में तो गाड़ी बड़ी चित पट केनो ओ केनो देखे सुनी मने हर शहर के गोलमाल जन अजन अजन ओ थानेदार बोतलेर पानी यार ओ थानेदार बोतलेर पानिया खाबो ना कखनो ধরেছি ধরেছি এই গানে ধরেছি ধরেছি এই কানে আমি রাজা তুই যে মন্ত্রী বাকি সবাই তো রোজা আমি রাজা তুই যে মন্ত্রী বাকি সবাই তো রোজা চূড়ার বসে দেখো সবাই কি সাজা পরবাত নাই দুজনে যেটাই আগে লুটে আজ মজা হরতাল নেই তবু গাড়ি বাড়ি চিত পাট কেন ও কেন ও কেন দেখে শুনে মনে হয় শহরে কি গোলমাল যেন 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 ও থানেদার বোতলের পানি আর খাবো না কখনো ধরেছে ধরেছি এই গানে ধরেছি ধরেছি এই কানে
সদর ঘাট মাগনা ঢাকা টঙ্গি বেচবো আমি দেব সদর ঘাট মাগনা তোর বুকের এই সিংহাসনটা আমার জন্য রাখনা এই দুজনে দুজনে আইনা মেলি পাখনা হরতাল নেই তবু গাড়ি বাড়ি চিৎপাট কেন 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 দেখে শুনলে মনে হয় শহরেতে গোলমাল যেন ও যেন ও যেন ওখানে দাঁড় বোতলের পানি আর ভাবো না কখনো ধরেছে ধরেছে এই কানে ধরেছি ধরেছি এই প্রাণে এই এই তোর ছেলে ডাঙর হয়ে গেছে মা, বিয়ে করাবি না? তোর ছেলের বউ কিন্তু আমি পছন্দ করে রেখেছি মা। নে মা, তুই নিজের হাতে বউকে শাড়িটা দে। বিশ্বাস কর মা, বউ দেখলে তোর দারুণ পছন্দ হবে। টানা চোখ, ইয়া লম্বা চুল, আর হাসলে কলিজাটা ছিঁড়ে আসে। তখন চাই চাই তুই তো আবার মা, লজ্জার কথা তোকে কি করে বলি? मेरा बीवी राजी तू क्या करेगा काजी প্রেম যখন হইয়াই গেছে তখন লটর পটর করে লাভ কি? বিয়ে করে ফেলাও, মধু খেয়ে হইয়া যাইবা, হেইডাই না। জবার মতো মেয়েকে ফাঁকি দেওয়া যায় না ফুলি। জবাকে আমি ঠিকই বিয়ে করবো, তবে কটা দিন সময় চাই। কেন? না মানে আরো কিছু টাকা জমিনি, মহা হইচই করে জবাকে আমি ঘরে তুলে নেবো। সাব্বাস বেটা, এই সই পুরুষ মানুষের বিশ্বাস নাই, একেবারে যাত্রায় ধরবি। মহিলারা 12 ঘাটের পানি খায়। তোমরা ভেতরে যাও, আমি আসছি। ওকে গো গো তুমি এত রাতে? সেই যে আমাকে ডাক বাংলোতে ফেলে রেখে চলে এলে, তারপর তোমার কোনো খবর নেই। বহু কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি। এখানে এসেছো কেন? কোথায় যাব? এই দুনিয়ায় আমার যে আর কেউ নেই, একমাত্র তুমি আছো আমার স্বামী। স্বামী? ইউ মিন হাজব্যান্ড? হাসছো কেন? সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছিলে। ওই সুন্দর দেহটা বিয়ে না করলে ভোগ করা যাবে না, এইরকম একটা শর্ত তুমি আমাকে দিয়েছিলে, তাই বাধ্য হয়ে ওই বিয়ের অভিনয়টা করতে হয়েছিল। তাহলে সবই তোমার অভিনয়? ইয়েস ম্যাডাম, ইয়েস। বান্টি চৌধুরী জীবনে যা চায় তাই পায়, সেজন্য কোনো জিনিস সে দুবার ব্যবহার করে না। হ্যাঁ, তোমাকে একটা জ্ঞান দেই, এই শহরে এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়, আর টাকা থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। So try to do that. আর যদি বাঙালি মেয়েদের মতো সতীত্ব নামক চিপ সেন্টিমেন্টের মূল্য বেশি মনে হয়, তাহলে নদীতে গিয়ে ডুবে মরো। আন্ডারস্ট্যান্ড?
তাহলে তোমার সন্তান, তোমার ছেলে, তার কি হবে? আমার সন্তান, আমার ছেলে? আমার সন্তানের উপর তো আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই না? দাদা, আমার বাচ্চা আমি যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। ওকে মেরো না, আমি কোনোদিন ওকে নিয়ে আর আসবো না। ও কোনোদিন জানবে না ওর পরিচয়, কোনোদিন না, কোনোদিন না। এরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়। এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। নদীতে গিয়ে ডুবে মরো, নদীতে গিয়ে ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো। আরে বাচ্চাটা কি কান্না কাঁদছে? কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, চুপ করো, চুপ করো। কার বাচ্চা? আরে হ্যাঁ, কাউকে দেখছি না তো। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। চাকে যার বাচ্চা সেই এসে নিয়ে যাবে। চুপ করো বাবা, চুপ করো, চুপ করো। শোনো, এই দুধের বাচ্চাটাকে রেখে কোথায় যাচ্ছ বাবা? না হুজুর, এই বাচ্চা আমার না। যদি পাপ করে থাকো, আল্লাহর কাছে তওবা করো। নিজের রক্তের সন্তানকে ত্যাগ করো না বাবা। বলেছি তো এই বাচ্চা আমার না। পয়দা করতে পেরেছিস, এখন লালন পালন করতে পারছিস না। চল থানা নিয়ে গিয়ে একেবারে লকআপে ঢোকাবো। দারোগা সাহেব না, মানে হাবিলদার সাহেব, ভেবেছিলাম বাচ্চাটা হুজুরের কাছে থাকলে ইসলামিক কায়দায় বড় হবে। উনি যখন রাখতে চাইছেন না, তখন আমি নিয়ে যাচ্ছি। দিন হুজুর, দোয়া করবেন হুজুর। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ তোমার ভালো করুক। যা বেটা, বড় লোকের বাড়িতে গিয়ে মানুষ হ। বাঁচলাম। দুর্বিন্দি ভূতর ঘাড়ে নিজের বাচ্চাকে পরের বাড়িতে রেখে যাচ্ছিস? না হাবিলদার সাহেব, রেখে যাচ্ছি না। মানে দেখলাম এমন একটা দামি গাড়িতে আমার ছেলেকে রাখলে কেমন লাগে। গরিব মানুষ তো, স্বাদ আছে সাধ্য নেই। চল বাবা, তোর কপালে গাড়ি নেই। এই রিকশা ভাড়া যাবে? জি, যেতে পারি, যদি আপনারা আমার বাচ্চাটাকে একটু কোলে নেন। ঠিক আছে, দাও, আমি নিচ্ছি। ওর মা অকালে মারা গেছে, কি করব? পেটের দায়ে ছেলেকে কোলে নিয়ে রিক্সা চালাতে হয় মেম সাহেব।
বাচ্চা হ্যাঁ। তুলে তোমাকে খুব সুন্দর লাগছে। যাও শুভ, তাই বুঝে সোনামণি, কি শোনা, কি সুন্দর। এই থামো থামো থামো, এই নাও তোমার ভাড়া। আর এই নাও তোমার বাচ্চা। জি, আপনার বাচ্চা নিয়ে আমি কি করব? কি বাজে বকছো, এ তো তোমার বাচ্চা। দেখুন মেম সাহেব, আমি গরিব মানুষ, যা কামাই করি তাতে নিজের পেট চলে না। আপনাদের বাচ্চাকে খাওয়াবো কি? দয়া করে আমাকে ভাসাবেন না। কি ব্যাপার, কি হয়েছে? দেখুন না ভাই, রিক্সায় ওঠার সময় বললো বাচ্চাটাকে কোলে নিতে, আর এখন বলতে বাচ্চা তার না। আরে ভাই, আমি তো কোনো বিয়েই করিনি, ব্যাচেলার। তাহলে বাচ্চা কার? ইয়ে না, মানে ইয়ে, দিন বাচ্চাটা আমাকে দিন। হাবিলদার সাহেব, আমি কি মন্ত্রী যে আমার পেছনে পেছনে ডিউটি করছে? না স্যার, কিছু না, বাচ্চাটা ধরুন। নেন। আজ আমার একটাই ডিউটি, শালা 420। ইস, কি ঝামেলায় পড়েছি রে বাবা, এখন তোকে নিয়ে আমি কি করি? পেয়েছি, হ্যাঁ, এইখানে রেখে গেলে ওই বেটা হাবিলদার আর টের পাবে না। সাজু, তুমি এত বড় অমানুষ হলে কি করে? একটা দুধের বাচ্চাকে তুমি ডাস্টবিনে ফেলে দিলে। আরে কার না কার বাচ্চা, আমি ঝঞ্ঝাট পথে যাবো কেন? আমি যদি আগে জানতাম তুই এমন হবি, তাহলে তোকে তো ঝঞ্ঝাট মনে করে আমি পথে ফেলে দিতে পারতাম। মা, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। মা, ইস, হায় রে। ইস, জবা, এই জবা, জবা, গাড়ি দিয়ে করতে যাইতেছোস? শুধু বিয়ে করে ফেলাইছে, তো বাচ্চা আছে। আমি নিজের চোখে দেখে এলাম, কাপড় দিয়ে ঢাইকা ঘরে তুলে নিল। কসম 10 টাকার, বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে গেলি। ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল তা আমাকে বলি না কেন? কসম 10 টাকা, বিয়ের পর আমি তোকে 1 ডজন বাচ্চা দিতাম। তুই যদি বিয়ে করেছিলি তাহলে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন মিছে মিছে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে। হ্যাঁ, তুই মাঝারে গিয়ে বিয়ে করেছিস। তবে তো বাচ্চা এনেছে, কাল হুট করে বউটাও চলে আসবে। তোর কপালে নাসিরা ছাড়া আর কেউ নেই। তুই বেটা আমার কামাজে হাত দিতে চাইলি কেন? কসম 10 টাকার, আমাদের কথা ফোরন কাটতে এলি তোর গুন্ডামি আমি ছাড়িয়ে দেবো। শোন জবা, খবরদার, গায়ে হাত দিয়ে কথা বলবি না। কসম 10 টাকার, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর সাথে আড়ি আড়ি আড়ি। গাড়ি। এই, তোমরা কি যাও? যাও, যাও। আর কাটতে হবে না, নাসির গুন্ডা হলো, লোকটা ভালো, আমাকে মত দেবে, তোকেও রাজনীতি করে রাখবে। আমি কথা দিয়েছি, ওর সাথেই তোর বিয়ে হবে। হ্যাঁ, ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তোর কথা তোকে ঘরে এনে ঠাই দিলাম, এখন কি করব? ও তো কেঁদেই চলেছে। ও কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ওরে বাবা, কার
কাজে গরমে পুড়ে যাচ্ছে। কি জ্বর রে বাবা? হ্যাঁ, যদি মরে যায়? না না, এক্ষুনি একটা ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চুপ কর বাবা, চুপ কর। কসম 10 টাকা নিম শালা, নিম শালা। আসুন ডাক্তার সাহেব, আসুন আসুন। আসুন ডাক্তার সাহেব, আসুন। ও তো নিউমোনিয়া হয়ে গেছে। বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা। এই বাচ্চার মা কে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তার মানে? মানে মাজার থেকে জোর করে এই বাচ্চাটা আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। ভাবছি কোন এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথা থেকে ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন। মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে এই দায়িত্ব নেবে বলুন? যেও একজন ছিল, সেও তো ভুল বুঝে দূরে সরে আছে। চলুন, ওষুধগুলো দিয়ে দিচ্ছি, এনে ওকে খাইয়ে দেবেন। চলুন। No, 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 no. লক্ষ্মী সোনা, জাদু সোনা। না 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 না, জাদুর মণি, সোনা মণি, লক্ষ্মী সোনা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম 10 টাকার। শালা, মাল খাবি আমার পয়সায়, আর মাগিকে পীড়িত করতে দিবি অন্য নাগরিক সাথে। শালা, তোর ভাগ্নি সারা রাত কোন নাগরের ঘর করেছে? তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি আমি তোকে নাসিরের সঙ্গে বিয়ে দেবো। না, ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। না, আমি ছাড়া তুই আর কারো বোন হতে পারিস না। ওর হাত ছেড়ে দে শালা। আর একটা কথা বলবি তো কলজাটা কেটে দিয়ে কুকুরকে খাওয়াবো। কসম 10 টাকার। কসম 10 টাকার। কসম 10 টাকা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে গেলাম।
তোরা তোরা সুখী হ মা, তোরা সুখ। বাসর ঘরে সে স্ত্রী স্বামীকে পায়, স্বামী স্ত্রীকে পায়। আমরা উপরে হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। দুদিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে, ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই তিন সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছে। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করবো বল। বাড়িতে একটা কুকুর পুষলে তো দিনে দিনে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। এই দেখো, আমার ধান মানতে শিবের গীত শুরু করে দিলাম। বাচ্চাটাকে ফুলের কাছে দিয়ে আসি। থাকুন এখানে। সত্যি বলছিস জবা, ও আমাদের মাঝে থাকবে? কি বলছিস ফুলি? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি বন্ধা হয়ে এসেছি। জবা, জবা, তুই কি জানিস, চেষ্টা করলেও তুই কোনদিনের মা হতে পারবি না। নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্নকে তুই ধূলিসাৎ করে দিলি। স্বামীর জন্য স্ত্রীরা তো অনেক কিছুই করে। আমি না হয় একটা স্বপ্নকে ধূলিসাৎ করে দিলাম। আমার তো সন্তান আছে। সন্তান? হ্যাঁ, সন্তান। শুধু পেটে ধরলে কি মা হয়? আমার প্রতি মুহূর্তের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ওকে দিনে দিনে বড় করে তুলব। ওর চোখ দিয়েই আমি আমার স্বপ্ন রচনা করব। তুই খুশি হসনি? বল, আমার মাথায় হাত দিয়ে বল, তুই খুশি হসনি? আমি জানি জবা, আমাকে খুশি করার জন্য তুই এত বড় ত্যাগ স্বীকার করে নিয়েছিস। কিন্তু জবা, আমাকে তুই এত ছোট ভাবলি কেন? যার পায়ের নিচে আমার বেহেশত, তাকে তো আমি ছোট ভাবতে পারি না। এই সন্তানকে নিয়ে তোর আর আমার মাঝে যে বন্ধন সৃষ্টি হয়েছে, তুই কি পারবি সেই বন্ধন ছিঁড়ে যেতে? না জবা, না না, আমার শরীরে এখনো মানুষের রক্ত বইছে। আমি অমানুষ হতে পারবো না রে, আমি অমানুষ হতে পারবো না। আমি এখানে কেন? নদীতে আপনাদের কুড়িয়ে পাইছি। আজ 3 দিন যাবৎ জ্ঞান হারা ছিলেন। আমার খোকা, তোমার বাচ্চা কবে, কখন রেখে গিয়েছিলে? 3 দিন আগে ভোর রাতে। তাহলে তো ওই লোকটা ঠিকই বলেছিল বাচ্চাটা তার নয়। আমরা আরো জোর করে বাচ্চা তাকে দিয়ে দিলাম। কোন লোক বাবা? কি নাম? কোথায় থাকে? তা তো কিছুই জানি না মা, তবে দেখলে ঠিকই চিনবো। তাহলে এখন আমি কি করব? কোথায় আমার বাচ্চাকে খুঁজবো? কোথায় যাব? অস্থির হয়েও না, তুমি পুলিশে খবর দাও মা। তাহলে কদমতলির মাজার থেকে আপনার বাচ্চা হারিয়ে গেছে? জি, 3 দিন আগে ভোরবেলায় মাদের বাচ্চা রেখে গিয়েছিলাম, ফিরে এসে দেখি নেই। তাহলে ওই বাচ্চা আপনার? হ্যাঁ। তুমি জানো ওই বাচ্চা কোথায়? কি করে জানবো স্যার? বাচ্চা তার মনে করে আমরা তো তাকেই গছিয়ে দিলাম। কোনো ঠিকানা রাখেনি স্যার। তবে দেখলে ওই লোকটাকে ঠিকই চিনবো স্যার। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসম্ভব চেষ্টা করব। আপনার ঠিকানাটা বলুন। আমার কোনো ঠিকানা নেই।
আমি রোজ এসে খবর নিয়ে যাব। বাচ্চার বাবার নাম কি? বান্টি, তুমি আমার একমাত্র ছেলে। তোমার মা মারা যাওয়ার পর থেকে জাস্টিস হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি পিতা হিসাবেও তোমার প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি। কোনো কিছুর অভাব তোমাকে আমি বুঝতে দেইনি, কিন্তু বর্তমানে তোমার কার্যকলাপে আমি অসন্তুষ্ট। তাই আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি এতিমখানা নামে উইল করে যাচ্ছি। যদি তোমার সন্তান থাকতো তাহলে হয়তো এই কাজটা আমি করতাম না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না, তাই বাধ্য হয়ে। ড্যাডি, আমি তো বিয়েই করিনি, সন্তানের প্রশ্ন ওঠে কিভাবে? তুমি বিয়ে করেছো কিনা জানি না, তবে তুমি এক সন্তানের পিতা এ আমি জানি। চমকে ওঠার কোনো কারণ নেই। সেই সন্তানটিকে হত্যা করার জন্য তুমি বাইরের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলে। সেই সন্তানের মাকেও আমি দেখেছি, আমারই গেটে মাথা ঠোকে ঠোকে সে তার সন্তানকে নিয়ে এ বাড়ি থেকে চলে গেছে। ড্যাডি, আমি জানি দুষ্ট লোকের ছলনার অভাব হয় না। তুমি এই বয়সের অন্য কোনো সন্তান এনে আমাকে ভোলাবার চেষ্টা করবে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তবে হ্যাঁ, এর মধ্যে যদি ওই বাচ্চা তার মাকে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে উইলের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে। আসে যদি জীবনে আসুক না ঝড়, আড়াল করে রাখবে তোর বুকের পাঁজর। চিরদিনই থাকবি রে তুই মোদের চোখে চোখে। ওরে মানি আমার, ওরে জাদু আমার, কাছে আয় রে বুকে। বন্ধু যাসনি ছেড়ে আমাকে। যদি কখনো সব কিছু ভুল, স্মৃতি করে রাখবো ধরে ঝরে যাওয়া ফুল। স্বপ্ন হয়ে থাকবি রে তুই মোদের সুখে দুঃখে। ওরে মানি আমার, ওরে জাদু আমার, কাছে
কামার। ওরে জাদু আমার এই হানি কি সান হালদার সাহেব? না মানে রিক্সাওয়ালার সঙ্গে বাচ্চা, ওটাকে। শান্তু, সাজু ভাইয়ের জবার পোলা। কিন্তু ওই লোকটা তো 5 বছর আগে মাজার থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিল। আরে ওই পোলাই তো এই পোলা। হ্যাঁ, শাহানা, তুমি 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 বেঁচে আছো? আমার সন্তান, মানে আমাদের সন্তান কোথায়? আমি হারিয়ে ফেলেছি। সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় কোথায় আছে সে? এটা দেখা দেখির কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে। ভাই, বুঝতে চেষ্টা করো। আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায়, মাজারের হুজুর এ বাচ্চা তোমার কাছে দিয়ে দেয়। কেউ দেয়নি, এই বাচ্চা আমাদের। বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি। তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি? ভাই, আপনার কসম লাগে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম, আপনি দিতেন? তুমি যত টাকা চাও আমি দেব। টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন, আমরা পারি না। আমরা গরিব হলো, আমাদের বুকে লেখা আছে নট ফর সেল। ঠিক আছে, আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব। অর্ডার, অর্ডার। ভালো করে চেয়ে দেখুন তো, ওনার হাতেই কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন? জি হ্যাঁ। আচ্ছা হাবিলদার সাহেব, মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল। শালা বহুত হারামি, অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল। গালমন্দ না করে সহজ ভাষায় বলুন। জি, সেই নিয়ে এসেছিল। আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন। আচ্ছা ডাক্তার, আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয়। জি, অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন। বারণ করেছিলেন কেন? কোন সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয়, তাই বারণ করেছিলাম। কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন। চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয়, সেজন্য আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয়। আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা। সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে, সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন। এসো বাবা, আমার কোলে এসো, এসো। আমি যাব না। দিয়ে দে, দিয়ে দে। সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয়, তখন ওই ইমাম সাহেব হাবিলদার সাহেব জোর করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল। তুই মা বলি, আমি বাবা হলাম। সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, তখন ওরা এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না, এমনকি জজ সাহেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের। এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর তোমাদের জন্য কিছু এসে যায় না। দিয়ে দেয়, আমি বলছি দিয়ে দেয়।
না, আমি যাব না। প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালত আমি যাব। আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো, আপনি বুঝিয়ে দিন জজ সাহেব, মা কাকে বলে? যে জন্ম দেয় সে, না যে লালন করে সে। পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে। হ্যাঁ, দিয়ে দে জবা, দিয়ে দে, দিয়ে দে জবা। জবা, কি করছিস? ওকে মারছিস কেন? জবা, আমাকে যাতে ভুল বোঝে, ও যখন ওখানেই থাকবে ওদেরকেই আপন ভেবে থাকুক, তাতে ওর কষ্ট হবে না, আর আমরাও পরেই থাকবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম দাদু ভাই। এই যে বৌমা। শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন, এই মর্মে উইল সম্পাদিত হলো। গুড। এই যে স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পারছ কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়। তোমার বাবার উইল অনুযায়ী বাচ্চার 21 বছর পর্যন্ত তুমি সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলে। হ্যাঁ, তারপর ছেলে বড় হয়ে যখন সম্পত্তির মজা পেয়ে যাবে, তখন তোমার কপালে লাঠি উষ্টা ছাড়ার কিছুই নেই। উইলে একটা শর্ত আছে, ছেলে অমানুষ হলে সার্বিক সম্পত্তির মালিক আমিই হব, এবং এবং ছেলেটি অমানুষ হবে। পড়াশোনা শেখাচ্ছিলে, ছেলেকে মানুষ বানাবে। বাবা অফিসের কাছে বাইরে গেছে, আর সেই সুযোগে মদ খেয়ে এসে কি মাতলামি শুরু করেছো? মেয়েটিকে? মেয়েটি তো সতীন। কি বাজে বলছো? ঠিক করে বলো, মেয়েটিকে এখানে কেন এনেছো? শুয়োরের বাচ্চা, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? মানুষ হবে, তোকে মানুষ বানাচ্ছি। জবা, শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখে আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে এনে ওর দুঃখ বাড়ি লাভ কি? পাগলি, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদো কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাঁচা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ। তাহলে তোর চোখে পানি কেন? ইয়ে, এটা তো আসার কথা ছিল না। কেমন করে যাবি এসে চাই। খা, সব দুঃখ যারা ভুলে যেতে পারবি। রে,
আল্লাহ, ধরলাম আমরা সত্যিকারের মা বাবা নই, তাই বলে শান্তকে তোরা নিয়ে যাবি? আরে তোরা তো ইচ্ছে করলে আমার মা বাবা হতে পারিস, কিন্তু আমরা তো পারি না। জানিস, আমার বউটা না খুব কাঁদে। তুইও তো কাঁদিস। তুই আবার আমার চোখে পানি দেখলি কোথায়? ওটা তো আমি সবার কাছে গোপন করে রাখতে চাই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলেটা যদি ওদের এতই প্রিয় হবে, তাহলে ওকে মাজারে ফেলে গেল কেন? এতদিন কোথায় ছিল ওর মা বাবা? শালা, মামলা করে ছেলে নিয়েছিস, 7 নম্বর মামলা আমিও তোদের বিরুদ্ধে টুকে দেবো। শালা, ওর বউ কাঁদবে আর আমি চেয়ে শুধু দেখবো। এক কাজ কর, ওই সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে এনে তোর বউকে দেখে এনে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে তোর বউ আর কাঁদবে না। শান্ত, শান্ত। এই ছেলেকে কোলে নেওয়ার অধিকার তোর নেই। ছোট সাহেব, আমার স্ত্রী দিনরাত ওর জন্য কাঁদে, শুধু একবার ওকে দেখা করে নিয়ে আসবো। কে কাঁদলো আর না কাঁদলো তাতে আমার কি? ছোট লোক, বেরো। দারোয়ান, দারোয়ান। জি হুজুর। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বেরো। এসো। যা। ওই ছেলেটি এতদিন আমার কাছেই ছিল। মানুষের কাছে দিলে কেন? জানো এই ছেলেটির উপর দিন রাত কত অত্যাচার চলে? নিজের সন্তানের উপর অত্যাচার করে কেন? সন্তান না ছাই, সম্পত্তির কারণে ওকে এখানে এনেছে। মানে? এই ছেলেটির কারণে তো আজ সব সম্পত্তির মালিক হয়েছে। জজ সাহেব ভুল করে দিয়েছেন। তাহলে সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটিকে এখানে এনেছে, সত্যিকারের বাবা হওয়ার জন্য নয়। আমাকে কিছু টাকা ধার দে, খুব দরকার। কি ব্যাপার, মাল খাবি নাকি? না, আমি আমার বউর চোখের পানি আর ঝরতে দেবো না, কিছুতেই না। দে। নিখা, কয়দিনে না খেয়ে থাকবি? দেখবি হতভাগী, নিজেরই একটা কঠিন বেড়া মনে যাইব। যাবা, তো শান্তকে নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার শান্ত? আয় আমার সঙ্গে, মিথ্যে বলছিস না তো? আয়। এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। ইয়ে, তোর ছেলে তো এখন বস্তিতে থাকে না, বড় লোকের ছেলে, বড় বাড়িতে না হলে থাকবে কেন? তুই টাকা পেলি কোথায়? ইয়ে, আমি তোর সব কথা বান্টি সাহেবকে বলেছি, তাতেই উনি রাজি হয়ে গেলেন ছেলেকে আমাদের কাছে দিতে। তবে একটা শর্ত হলো, ভালো বাড়িতে তাকে তুলতে হবে। উনি নিজেই টাকা দিয়েছেন, বলেছেন যতদিন খুশি শান্তকে আমাদের কাছে রাখতে পারবো। আমরা মিছে মিছে ওনাকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা ভালো লোক। কই আমার শান্ত, কই? হ্যাঁ, আনছি। শান্ত, মা, শান্ত, মা, শান্ত, 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 আমার মানিক, আমার সোনা, আমার মানিক, শান্ত।
বল শান্ত কোথায়? বল শান্ত কোথায়? বললো ও কিছুতেই বলবে না, কারণ ও জানে সম্পত্তি হাতে পেতে হলে শান্তকে প্রয়োজন। তোমাকে বঞ্চিত করার জন্য ও নিশ্চয়ই শান্তকে কোথাও লুকিয়ে রেখেছে। ও তাই? বল শান্তকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল! খবরদার, কেউ আগে বাড়ির চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। খবরদার, কেউ আগে বাড়বে না। যা মা যা, এই নগর থেকে তুই দূরে চলে যা। দারোয়ান! কার কখনো কাকের মাংস খায় না ছোট হুজুর। যা মা যা, আমি তোর আটকাচ্ছি। তুই যা, তুই যা। যাও ওই মেয়েকে ধরে নিয়ে আয়। আরে বাবা, আসছি। সবকিছুতেই অস্থিরতা। আমাকে বাঁচান, আমাকে। এত তাড়াতাড়ি তো আপনি আসার কথা নয়। আর তাছাড়া আপনার ছেলেকে তো আমরা কোনো অযত্নে রাখছি না। আমি আপনার কথা বুঝতে পারছি না। মা, মানি শান্তকে আপনি পেটে ধরেছেন, ওর উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু শান্ত যখন মা বলে ডাকে, আমি সমস্ত ক্ষুধা তৃষ্ণা ভুলে যাই। আমি কথা দিচ্ছি, কিছুদিন পর আমি নিজেই ওকে আপনার কাছে দিয়ে আসবো। এখানে এলো কি করে? কেন? আপনারাই তো ওকে দিয়েছেন। মিথ্যে কথা, ওকে তো চুরি করা হয়েছে। চুরি? কি বলছেন? হ্যাঁ, ওর কারণেই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। এত বড় অপরাধ আপনারা কেন করতে গেলেন? কেন কেন? জবা, শান্ত কোথায়? আব্বা, হ্যাঁ বাবা, এসো, তুমি এদিকে এসো, এসো। এই দেখো তোমার জন্য কত কি এনেছি। এই দেখো। শান্তকে তুই চুরি করে এনেছিস? চুপ করে থাকিস না, আমার প্রশ্নের উত্তর দে। শান্তকে তুই চুরি করে এনেছিস? হ্যাঁ হ্যাঁ এনেছি, চুরি করে এনেছি। শান্তকে আমি চুরি করে এনেছি। শান্ত একটি লটারির টিকিট, যার হাতে এই টিকিট থাকবে সেই কোটিপতি হবে। ওরা শান্তকে ভালোবাসে না, ভালোবাসে ওর নামে উইল করা সম্পত্তিকে। আমরা শুধু ত্যাগই স্বীকার করে যাব, আর সেই ত্যাগের উপর দাঁড়িয়ে ওদের সৌভাগ্যের প্রাসাদ গড়ে তুলবে। আমরা জীবন নিয়ে করবো অভিযোগ, আর ওরা পাবে আত্মতৃপ্তি। আমরা চোখের পানি জড়িয়ে যাব, আর ওদের জলসাগর গুলজার হবে আনন্দ, গানে, নৃত্যে। আমি তা হতে দেবো না, কিছুতেই না। তোর কথার যে মাতৃত্বকে আমি আত্মাহুতি দিয়েছিলাম, শান্তকে চুরি করে এনে আমার সেই ছাই চাপা আগুনকে আবার কেন দাও দাও করে জ্বালিয়ে দিলি? আমি আর স্বপ্ন দেখতে চাই না। ওকে তুই ফিরিয়ে দিয়া, ফিরিয়ে দিয়া। না
আপন না। যে পরিচয় স্বীকৃতি আদায় করার জন্য শান্তকে তোমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম, আমি জানতাম না সে মানুষ নয়, মানুষ রূপে এক শয়তান। আমার একটি ভুলের জন্য তিনটে জীবন আমি নষ্ট হতে দেব না। গর্ভধারিণী মায়ের অধিকার নিয়ে আজ আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। আমার খোকাকে তোমরা তোমাদের শান্ত মনে করে মানুষ করবে, বাবার স্নেহ মায়ের মমতা দিয়ে ভুলিয়ে দেবে তার সত্যিকার পরিচয়। বলো দেবী। দেবার জন্যই তো এতদূর কষ্ট করে এসেছি। তাহলে সত্যি সত্যি তুই সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখছিস? খবরদার, ছেলে গায়ে হাত দিবে না। আমি তো ছেলে চাই না, সৌভাগ্য চাই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওকে বাঁচাও, শয়তানটার হাত থেকে ওকে বাঁচাও, বাঁচাও। শান্তকে তোমরা তোমাদের কাছে রেখে দিও। বাংলাদেশ প্যানেল কোড 302 ধারা মোতাবেক আসামি বান্টি চৌধুরীকে স্ত্রী হত্যার দায়ে সম্পূর্ণ দোষী সাব্যস্ত করিয়া এই আদালত তাকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করিল। বিচারকের এজলাসে বসে অনেক বিচারের রায় আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছি, কিন্তু আজ তোমাদের এখানে ডেকে এনেছি আমার নিজের বিচারের রায় জানাতে। আমার এই নাতিটি সাবালক না হওয়া পর্যন্ত সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও ভোগ করার দায়িত্ব তোমাদের। কিন্তু এই দায়িত্ব আপনি নিচ্ছেন না কেন? আমি আমার নিজ সন্তানকে মানুষ করতে পারিনি, ভয় হচ্ছে শান্ত হয়তো অমানুষ হয়ে যাবে। বলো, তোমরা তো দায়িত্ব নেবে? বলো, বাপের বয়সে এই বুড়োর শেষ অনুটু রাখবে? বলো, কথা দাও। কিন্তু আপনার ছেলে মা, এত লোক থাকতে তুমি কাজ করছো? এতটা বয়স হয়েছে, তা তো ছেলে মানুষই গেল না। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি খুব ভালো খেলেছিস। আয়, তোকে আদর দি। একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ঘন্টাকে অমর করে রাখতে চাই। একজন মেয়ের কাছ থেকে পাওয়া এ আমার প্রথম উপহার। এই ঘন্টাকে অমর করে রাখতে চাই।
একজন মেয়ের কাছ থেকে পাওয়াই আমার প্রথম উপহার। এই ক্ষণটাকে অমর করে রাখতে চাই। কি শান্ত, মাকে কিছু দিবি? আদরটাই ফিরিয়ে দিই। চলো মা, খেতে দেবে। নিশ্চয় বাইরে যাচ্ছ বাবা? মানে এই ব্যবসার ব্যাপারে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ভালোই আছো বাবা, টাকার অঙ্ককে কেবল বাড়িয়েই চলেছে। কি করবো বাবা, আমানত তো রক্ষা করতে হবে। আমানত? নিজের টাকা আবার নিজের উপর আমানত হয় কি করে? কখনো কখনো হয়, সময় এলে সবই বুঝবি বাবা। চলি, আসি। মা, এই বুড়ো মানুষটাকে একটু শান্তিতে থাকার আদেশ করতে পারো না? আমি তো পারিনি, তো বউ এসে করবে। চল। শান্ত বাড়িতে আছে? কে তুমি? আপনি আপনি যদি শান্ত না? থাক থাক থাক, বসো। শান্ত আছে? তুমি আপনি আপনি খালাম না? ঠিক আছে, বসো। থ্যাংক ইউ। শান্তকে চাইতেন না? আপনি আপনি আন্টি না? হয়েছে হয়েছে, বসো বসো। আসসালামু শান্ত বাড়িতেই আছে, তোমরা বসো, আমি শান্তকে পাঠিয়ে দিচ্ছি। আমি না হয় এসেছি আমার কাজে, তুই এসেছিস কেন? সে কৈফিয়তকে তোকে দিতে হবে? সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সুতরাং তার সাথে যা কিছু করা বা বলার অধিকার আমার। আন্টি দিয়েছে আমাকে, আর প্রেম করছে তোর সঙ্গে, বললেই হলো। আন্টি তো আমাকেও দিয়েছে। আমাকেও দিয়েছে? এই তো আমার আন্টি, এই তো আমার আন্টি। শান্ত, শান্ত, শান্ত। এই পথে তাহলে পালিয়েছিস? সর্বনাশ হয়ে গেছে। কার মাথার বাস? যতগুলো মেয়েকে আগে দিয়েছিলাম তার মধ্যে থেকে 4 জন আজ সকালে বাড়িতে হাজির। হ্যাঁ, এখন কি হবে? হবে হবে, যা হবার পরে হবে। তাই তো বলি, চলে 10 দিন আর সাধু 1 দিন। তোরা আমাদের কলেজের বেস্ট খেলোয়াড় শান্ত।